বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া, শাকতুলী উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা। সেট সপ্তম, অষ্টম এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিকস। আমরা যদি আজকের আলোচনাটুকু মনোযোগ সহকারে শুনি, তাহলে সেট বিষয়ক যত প্রবলেম আছে ইনশাল্লাহ গাণিতিক সমস্যাগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। আমি চেষ্টা করব আজকের এই প্রথম পর্বের সেটের ভিডিওতে সেটের প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে হাজির করার, এবং আমি আমার মতো করে যথাসাধ্য চেষ্টা করব সহজভাবে সেটের বিষয়টা তুলে ধরার। তাহলে আজকে আলোচনা শুরু করি। সেট জিনিসটা আসলে কি? সেট হচ্ছে বাস্তব এবং কল্পনা জগতের সুসংজ্ঞায়িত কোনো বস্তুর সমাবেশ বা সংগ্রহ। আমরা বাস্তব জীবনে অনেকভাবেই সেট শব্দটা আমরা ব্যবহার করি। যেমন সবচেয়ে পরিচিত একটি বিষয় হচ্ছে ডিনার সেট, চায়ের কাপের সেট, গ্লাসের সেট, অলংকারের সেট। আমরা অহরহর এই শব্দগুলো শুনতে পাই। যেমন ডিনার সেট বলতে কিন্তু শুধুমাত্র বাসন কোসনই বোঝায় না, এখানে আরও অন্যান্য বিষয়গুলো আছে। অলংকারের সেট বলতেই কিন্তু শুধু গলার হার অথবা শুধু হাতের চুড়ি অথবা শুধু মাথার টিকলি অথবা কানের দুলই বোঝায় না, এখানে অনেকগুলো বিষয় বোঝায়। গ্লাসের সেট বলতে কিন্তু শুধুমাত্র একটি গ্লাস বোঝায় না, এখানে হরেক রকমের গ্লাস বোঝায়। তাহলে আমরা এখানে কি বুঝতে পেলাম? বাস্তবতার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সেট মানেই হচ্ছে কোনো একটা জিনিসের অনেকগুলো সংগ্রহ, এবং আমাদের বইয়ের সঙ্গে কিন্তু এটাই বলা আছে যে সমাবেশ বা সংগ্রহ। ঠিক আছে, একটির কথা কিন্তু বলে নাই। তাহলে অনেকগুলো বিষয় নিয়ে যখন একটা জিনিস আমরা উপস্থাপন করি তখন ওই সকল বিষয়কে আমরা কি বলতে পারি? সেট বলতে পারি। আচ্ছা, এই গেল সেটের বিষয়টা। এখন আমরা সব কিছুই তো আমরা প্রকাশ করি মুখের ভাষায় অথবা লিখে। সেটকে তিনভাবে প্রকাশ করা যায়, তিনভাবে। এখন কি এগুলো? একটা হচ্ছে সেট গঠন আকারে প্রকাশ করা যায়, সেট গঠন। 2 নম্বর হচ্ছে তালিকা আকারে প্রকাশ করা যায়। 3 নম্বর হচ্ছে ব্যঞ্চিত্রে প্রকাশ করা যায়, চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে আমরা এই সেট যে বিষয়টা, গাণিতিক যে বিষয়টা আছে, তাকে আমরা তিনটি ভাবে প্রকাশ করতে পারি: সেট গঠন, তালিকা এবং ব্যঞ্চিত্র। এই ব্যঞ্চিত্র বিষয়টা আমাদের যে সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর সিলেবাসে খুবই সামান্য আলোচনা করা আছে, কিন্তু যে সকল শিক্ষার্থী নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে তাদের জন্য কিন্তু একটু বিস্তারিত আলোচনা আছে। এবং এই ব্যঞ্চিত্রটা কিন্তু উপরের ক্লাসে সেটের ক্ষেত্রে আছে, অথবা গণিতের অনেক শাখায় এই ব্যঞ্চিত্রটা কিন্তু চলে আসে। তাই আমি চেষ্টা করব এই চিত্র নিয়ে একটি আলাদা একটা ভিডিও তৈরি করার। আজকে আমি শুধু এটা জানিয়ে রাখলাম, পরবর্তী আমি একটা পর্বে এই শুধু চিত্র নিয়ে আলোচনা করব এবং চিত্রের গাণিতিক সমস্যাগুলো দেখব। আর এখন যে আজকের আলোচনা বা এই আজকের আলোচনার পর্বে যে পর্বগুলো আমি দেব এই সেটের উপর, তা হবে সেট গঠন এবং তালিকার উপর। তাহলে আমরা এই সেট গঠন এবং তালিকার উপর আমরা একটু বেশি মনোনিবেশ করি। এখন সেট গঠন এবং তালিকা জিনিসটা আসলে কি? সেট গঠনভাবে কিভাবে একটা সেটকে প্রকাশ করে? মনে করো আমি বললাম অষ্টম শ্রেণীর বই। আচ্ছা, এখানে অষ্টম শ্রেণীর বই, এটা কিন্তু একটি সেট, অষ্টম শ্রেণীর বইয়ের সেট। আচ্ছা, অষ্টম শ্রেণীর বই মানে কি শুধু একটি, নাকি এখানে অনেকগুলো বই আছে? অবশ্য উত্তর হবে অনেকগুলো বই আছে। তাহলে অষ্টম শ্রেণীর বই, এটা কিন্তু একটা সেট বোঝাচ্ছে। আর আরেকটা বিষয়, সেট কিন্তু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হয়। আমাদের যে 3টি ব্র্যাকেট আছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, আমাদের সেটটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে
লিখতে হয়। কোনো সেট লিখলে অবশ্যই তাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হয়। তাহলে এই যে অষ্টম শ্রেণীর বই, এটা কিন্তু একটা সেট, ঠিক আছে? অষ্টম শ্রেণীর এক সেট বই, আমরা কিন্তু প্রায় সময় বলি যে অষ্টম শ্রেণীর এক সেট বই। তাহলে এটা একটা সেট। আবার আমি কিন্তু এই কথাটাকে আমি এভাবে বলতে পারতাম যে অষ্টম শ্রেণীর বাংলা বই, তারপরে ইংরেজি বই, তারপরে গণিত বই, ধর্ম বই, সমাজ বই এবং মনে করো বিজ্ঞান বই, ঠিক আছে? এতটুকুই মনে করো। তাহলে এই যে দেখো, আমি প্রথমে লিখলাম শুধু অষ্টম শ্রেণীর বই। আচ্ছা, অষ্টম শ্রেণীর বই বলতে কি এখানে আমি কি একটা বই বুঝাইছি? শুধু কি বাংলা বই বুঝিয়েছি? শুধু কি ইংরেজি বই বুঝিয়েছি? না, সকল বই বুঝিয়েছি আমি। আবার এখানে দেখো, আমি শুধু অষ্টম শ্রেণীর বইগুলোকে আলাদা আলাদাভাবে আমি প্রত্যেকটাকে লিখে দিয়েছি। তাহলে আচ্ছা, এই দুইটা কি একই না ভিন্ন? দুইটা কিন্তু একই, কিন্তু তাদের প্রকাশটা কিন্তু ভিন্ন। আমি এখানে বলছি অষ্টম শ্রেণীর বই, ঠিক আছে না? অষ্টম অষ্টম শ্রেণীর বই, সরি, অষ্টম শ্রেণীর বই। আর এখানে বলেছি অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম, সমাজ, বিজ্ঞান, মানে সবগুলো বইয়ের কথা বলেছি আমি। তাহলে যখনই আমরা কোনো সেটকে আকারে, ইঙ্গিতে অথবা সূত্রের মাধ্যমে বা বিভিন্ন নিয়মে প্রকাশ করব, তখন ওইটাকে বলবো আমরা সেট গঠন। আর যখন আমরা কোনো একটি সেটকে প্রত্যেকটি বিষয় উল্লেখ করে দেব আমরা, তখন তাকে বলবো আমরা তালিকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও বলি, যদি কোনো ইঙ্গিতের মাধ্যমে কোনো কিছু বোঝানো হয়, নিয়মে যদি কোনো কিছু বোঝানো হয়, অথবা শর্তের মাধ্যমে যদি কোনো একটা সেটকে প্রকাশ করা হয় বা বোঝানো হয়, তখন আমরা তাকে বলবো সেট গঠন। আর যদি প্রত্যেকটা বিষয়কে যদি উল্লেখ করে যদি কোনো সেট প্রকাশ করা হয়, তখন তাকে আমরা কি বলবো? তালিকা বলবো। ক্লিয়ার? আর পরে বাকি আছে ব্যঞ্চিত্র। আমি একটু আলোচনা করে ফেলি। ব্যঞ্চিত্রটা কি? ব্যঞ্চিত্র হচ্ছে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা। দেখে এখানে কিন্তু আমি চিত্র অঙ্কন করি না, শুধু লিখেছি আমি। আর ব্যঞ্চিত্রের মাধ্যমে হচ্ছে সেটটাকে চিত্রে প্রকাশ করা। তা নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। তাহলে এই গেল সেটের প্রকাশ বিষয়টা। এখন সেট কত প্রকার? সেট হচ্ছে দুই প্রকার। সেট দুই প্রকার। কি কি? সসীম সেট আর অসীম সেট। সসীম সেট কাকে বলে? মনে করো আমি একটা সেট লিখেছি 1 2 3 4 ডট 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 ডট, আর আরেকটা সেট লিখেছি 2 4 5 10, ঠিক আছে? এটা একটি সেট লিখলাম। আচ্ছা, তোমাকে যদি আমি এখন বলি, এই যে 1 2 3 এগুলো কিন্তু উপাদান বলা হয়, সেটের উপাদান বলা হয়, ঠিক আছে? আমি তোমাকে যদি বলি, এই যে প্রথম যে সেটটি আমি লিখেছি, তুমি সেটের মধ্যে কয়টি উপাদান আছে, তাহলে তুমি কি তাকে গণে প্রকাশ করতে পারবা? তুমি কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটার পরে কিন্তু আর এখানে এই যে ডট ডট দ্বারা কিন্তু বোঝাচ্ছে অসংখ্য, অগণিত, মানে তার কোনো শেষ নেই। তাহলে তুমি কি বলতে পারবা এখানে টোটাল কয়টা উপাদান আছে? এটা কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তাহলে যখন কোনো একটা জিনিস বলা সম্ভব হয় না, অসংখ্য হয়, তখন তাকে আমরা কি বলি? অসীম বলি, ঠিক আছে না? অসংখ্য বলি। তাহলে যখন কোনো সেটের উপাদান গণনা করা যায় না, সেই সেটকে বলবো আমরা অসীম সেট। আর যে সকল সেটের উপাদান গণনা করা যাবে, তাদেরকে বলবো আমরা সসীম সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দুইটা জিনিস কিন্তু খুবই সহজ একটা বিষয়। গণনা করতে পারলে সসীম, আর গণনা করতে না পারলে কি হবে? অসীম হবে। এই হলো আমাদের দুই প্রকারের সেট, সসীম এবং অসীম। তারপরে আমাদের বিভিন্ন সেট আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু মনোযোগী হয়, ঠিক আছে? এই প্রত্যেকটা সেট আমাদেরকে ভালো জানতে হবে, কারণ আমাদের যে বিভিন্ন পরীক্ষা হবে, শ্রেণী পরীক্ষা অথবা চাকরি পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে এই সেট নিয়েই, এই সেটগুলো প্রায় সময় আমাদের প্রশ্ন আকারে আসে। সেটের প্রতি যদি আমাদের ভালো ধারণা থাকে, তাহলে আমরা খুব সহজে আনসার করতে পারবো। আর ধারণা যদি ভালো না হয়, তাহলে কিন্তু আমরা ওই প্রশ্নটাকে সঠিকভাবে আমরা উত্তর করতে পারবো না, সমাধান করতে পারবো না। তাই সবাই আমরা একটু মনোযোগী হই। আমি প্রথমে বলতে পারি ফাঁকা সেট। ফাঁকা সেট
ফাঁকা সেট জিনিসটা কি? ফাঁকা, ফাঁকা বলতে আমরা কি বুঝি? খালি, নাই। তো নাই মানে আমাদের গণিতের ভাষায় কি বলে? জিরো। কিন্তু এখানে কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে, এই জিরোকেও কিন্তু সেটের ভাষায় একটা উপাদান হিসেবে গণনা করা হয়। বুঝতে পেরেছি আমরা? তাই এখানে কিন্তু শূন্য সেট বলে নাই। দেখো শব্দটা তারা বলছে ফাঁকা সেট। তাই ফাঁকা বলতে আমরা বুঝি নাই, খালি। আমি যদি ফাঁকা রুম মানে এই রুমে কোনো লোক নেই, ঠিক আছে কি না? হ্যাঁ, এখন ফাঁকার আরেকটা সমার্থক শব্দ বলা যায় শূন্য। কিন্তু শূন্যকে কিন্তু গণিতের ভাষায় আমরা প্রকাশ করতে পারি। কিন্তু ফাঁকাকে যদি প্রকাশ করে তোমাকে যদি বলি এই একটা পেজ নাও, ফাঁকা পেজ, তুমি কি এমন কোনো পেজ নিবা যেটাতে দাগ দেওয়া বা কোনো লেখা আছে? নিতে পারবো না। ঠিক আছে, এটাকে ফাঁকা বলে। ঠিক একই রকমভাবে ফাঁকা, যেহেতু আমরা বলছি সেটকে সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করে, তাই আমরা এভাবে যদি দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এটাকে কি বলে? ফাঁকা সেট বলে। অথবা মনে করো শূন্য, কিন্তু শূন্য তো একটা উপাদান, সেটের ক্ষেত্রে তো একটা উপাদান, একটা মান। শূন্য কিন্তু একটা মান গণিতের ভাষায়। অথবা একটা আমরা শূন্য বলতে নাই বুঝি আমরা। তাহলে ফাঁকা বলছে ফাঁকা সেট লেখো। তাহলে তুমি এখন কিভাবে ফাঁকা সেটটাকে লিখবা? মনে করো তুমি শূন্য দিয়ে দিছো, তখন তুমি কি করবা? এভাবে একটা দাগ দিয়ে বুঝিয়ে দিবা আসলে শূন্যটাও এখানে কি হবে না, গণনা করা হবে না, তুমি গণতে পারবা না। তাহলে শূন্য থেকেও সে নাই, মানে ফাঁকা। শূন্যর পরেও যদি কিছু না থাকে তাহলে কি হবে? ফাঁকা হবে। তাহলে আমরা এইভাবে একটা দাগ দিতে পারি, যেটার একটা নাম আছে, নাম হচ্ছে কি? অরি। বুঝতে পারছি? অরি। এভাবে শূন্য যদি তুমি দাও তাহলে এইভাবে একটা দাগ দিয়ে দিবা, তাহলে এটা হচ্ছে মানে শূন্যটাও নাই, মানে এটাকে অরি বলা হয়। যখনই তুমি অরি চিহ্নটা ইউজ করবা তখন কিন্তু তুমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবা না। একমাত্র কোনো একটা সেট আছে ফাঁকা সেট, এই অরির ক্ষেত্রে আমরা শুধু সেকেন্ড ব্র্যাকেট দেই না। এছাড়া যত সেট তুমি লিখবা প্রত্যেকটা সেটকে কিন্তু প্রকাশ করতে অবশ্যই তোমার প্রথম এবং শেষে কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। বুঝতে পেরেছি আমরা? আর যদি বলো না স্যার আমি ফাঁকা বুঝাবো, তাহলে শুধু দুইটা ব্র্যাকেট দিলে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার ছাত্র জীবনে এবং আমার এই চাকরি প্রস্তুতিকালে যত চাকরির পরীক্ষা দিয়েছি অথবা আমার স্টুডেন্ট লাইফে অনেকবার কিন্তু এই একটা প্রশ্ন, কমন একটা প্রশ্ন ছিল যে নিচের কোনটি ফাঁকা সেট? ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু অরি দেওয়া ছিল। এভাবে ফাঁকা সেট, দুইটা ফাঁকা সেট মনে করো অরি দিয়ে তারা কি করছে? এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিছে, আবার এভাবে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিছে, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে জিরো দিয়েছে। ঠিক আছে, আবার দিছে কোনোটি নয়, কোনোটি নয়, কোনোটি নয়। এভাবে চারটা অপশন থাকতো, এর মধ্যে থেকে আমাকে একটা অপশন বাছাই করতে হবে সঠিকটা। তাহলে অনেক শিক্ষার্থীরাই ভুল করে, এই যে অনেক শিক্ষার্থীরা এটাকে সিলেক্ট করে ফেলে, অনেক শিক্ষার্থীরা এটাকে সিলেক্ট করে ফেলে, অনেকে যদি কিছুই বুঝতে না পারে কোনোটি নয় দিয়ে দেয়, অনেক শিক্ষার্থীরা আবার এটাকে সিলেক্ট করে। তাহলে এখানে কিন্তু একটা সঠিক, সবগুলো কিন্তু সঠিক নয়। তাহলে আমাদের কোনটা সঠিক হবে? এই দুইটি সেকেন্ড ব্র্যাকেট শুধু কী হবে? সঠিক হবে। বুঝতে পেরেছি আমরা? প্রিয় শিক্ষার্থীরা, এই গেল ফাঁকা সেট। তাই আমি আশা করি আজকের পরে আমার যে সকল শিক্ষার্থীরা এই আলোচনাটুকু শুনেছি, আমাদের ফাঁকা সেট নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তারপরে আছে আমাদের উপসেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমাদের এই উপসেটটা অনেক বেশি কাজে লাগে। উপসেট, উপসেট জিনিসটা কি আসলে? উপ, এই যে শব্দটা, এই উপ মানে কি বোঝায়? সেট তো বুঝি আমরা, উপ মানে কি? উপ মানে কারো অধীনে। বুঝতে পেরেছি আমরা? যেমন যেমন উপজেলা আর জেলা। এখন যদি আমি তোমাকে বলি কে কার অধীনে আছে, আমরা কিন্তু এটা সবাই বলতে পারতেছি। জেলার অধীনে কে আছে? উপজেলা আছে। নাকি জেলা উপজেলার অধীনে? না, এখানে কে বড়? জেলা বড়, উপজেলা ছোট। তাহলে বাংলা ভাষায় উপশব্দ দ্বারা কিন্তু কি বোঝায়? ছোট বোঝায়। ঠিক আছে, তুলনামূলক ছোটটাকে বোঝায়। তাহলে উপসেট, তাহলে এই উপসেটটা কিন্তু ছোট সেট হবে। তাই কার ছোট সেট? যেহেতু ছোট বলতেছি আমরা, তাহলে অবশ্যই একের অধিক জিনিস লাগবে এখানে। কারণ একটা জিনিসকে তো ছোট বলা যায় না, একটা জিনিসকে বড় বলা যায় না। ঠিক আছে না? তাহলে উপসেট বলতেছি, তাহলে অপেক্ষাকৃত ছোট সেট। তাহলে কার ছোট সেট? তো অপর একটি সেট আছে এখানে। ঠিক আছে, এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা মনে করো একটি সেট, তার উপাদান হচ্ছে 1 2 3 4।
এই হচ্ছে তার 4টি সেট, ঠিক আছে, তার 4টি উপাদান। এখন আমি আরেকটি সেট লিখেছি বি সমান সমান 1 2 3, ঠিক আছে, অথবা আমি আরেকটি সেট লিখেছি সি সমান সমান 2 4। প্রিয় শিক্ষার্থীরা, তুমি 3টা সেটকে খেয়াল করে দেখো। এ হচ্ছে 1 2 3 4, বি হচ্ছে 1 2 3, সি হচ্ছে 2 4। আচ্ছা বলো তো, বি সেটের সকল উপাদান এ সেটের মধ্যে আছে কিনা? অবশ্যই আছে, 1 2 3 1 2 3। আবার সি সেটের সকল উপাদান এ সেটের মধ্যে আছে কিনা? 2 4 2 4 আছে। আচ্ছা, এ সেটের সকল উপাদান কি বি সেটে আছে? অথবা এ সেটের সকল উপাদান কি সি সেটের মধ্যে আছে? আবার সি সেটের সকল উপাদান কি বি সেটের মধ্যে আছে? বা বি সেটের সকল উপাদান কি সি সেটের মধ্যে আছে? সবার মধ্যে কিন্তু সবগুলো নাই, কিন্তু এখানে কয়েকটা বিষয় আছে, যেমন বি এর সকল উপাদান এতে বিদ্যমান, সি এর সকল উপাদান এতে বিদ্যমান, ঠিক আছে কিনা? তাহলে এই যে বি এর সকল উপাদান এর মধ্যে আছে, তাহলে এই বি হবে এর একটি উপসেট। তাহলে বি কার অধীনে? এর অধীনে। আবার সি এর সকল উপাদান কার মধ্যে আছে? এর মধ্যে আছে। তাহলে সি হবে এর একটি উপসেট। কথা ক্লিয়ার? এই হচ্ছে মূল বিষয়টা আমাদের, বুঝতে পেরেছি আমরা? তাহলে এখন যদি আমরা এই তাকে লিখি আমরা, তাহলে কিভাবে লিখব? এই যে বি যে এর উপসেট, তখন আমরা এই চিহ্নটা ইউজ করব, যে এইভাবে একটা দাগ দিয়ে তার নিচে একটা দাগ দেব, ঠিক আছে, দিয়ে লিখব, সরি, প্রথমে লিখব যেটা উপসেট, বি উপসেট কার? এর উপসেট। তাহলে বি সাবসেট, এই যে এই চিহ্নটাকে বলে সাবসেট ইকুয়াল এ, ঠিক আছে, বি সাবসেট ইকুয়াল এ। আচ্ছা, আমি যদি সি কে লিখি, সি যে কার উপসেট? এর উপসেট, তা আমি কিভাবে লিখব? সি সাবসেট কার হবে? এর হবে। বুঝতে পেরেছি আমরা? তাহলে এই যে উপসেটের চিহ্নটা কি? এভাবে একটা দাগ দিয়ে, চিহ্ন দিয়ে তার নিচে কি দেওয়া? এভাবে একটা দাগ দেওয়া, তাকে পড়তে হয় সাবসেট, ঠিক আছে? সাবসেট মানে বাংলাতে উপসেট। তাহলে যেটা সাবসেট হবে তাকে আগে লিখতে হবে, তারপর চিহ্নটা দিতে হবে, তারপর যার সাবসেট তাকে লিখতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? বি সাবসেট ইকুয়াল এ, সি সাবসেট ইকুয়াল এ। বুঝতে পেরেছি? তাহলে কোনো একটা সেট থেকে আমরা যতগুলো সেট তৈরি করতে পারবো, সবগুলো হবে ওই সেটের উপসেট। যেমন আমি যদি লিখতাম যে শুধুমাত্র 3, তো বলো তো 3 এখানে আমাদের এই সেটে আছে কিনা? অবশ্যই আছে। তাহলে 3ও কি হবে? এর একটি উপসেট হবে। আবার আমি যদি ফাঁকা সেট দিতাম, বলো তো এই ফাঁকা সেট আমাদের এখানে আছে কিনা? তো অবশ্যই ফাঁকা মতো নাই, নাই মানে খালি। তাহলে এটাও কিন্তু এর কি হবে? একটি উপসেট হবে। বুঝতে পেরেছি আমরা? এই গেল বিষয়টা আমাদের। তাহলে উপসেট জিনিসটা আমরা আলোচনা শেষ করে ফেললাম। তারপর হচ্ছে প্রকৃত উপসেট। প্রায় সময় পরীক্ষায় থাকে, হ্যাঁ, এর প্রকৃত উপসেট কোনটি বা কতটি? প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট জিনিসটা কি? দেখো, উপসেট তো বুঝেছি, এখন প্রকৃত উপসেটটা কি? প্রকৃত উপসেট হচ্ছে, মানে সংজ্ঞাটা হচ্ছে এরকম, মানে কোনো একটি সেট থেকে উপসেট তৈরি করা হলো, ঠিক আছে? এখন উপসেটের উপাদান সংখ্যা আমাদের মূল সেটের উপাদান সংখ্যার চেয়ে কী হবে? কম হবে। ওইটাকে বলা হয় কি? প্রকৃত উপসেট। দেখো, আমি একটু আগে আলোচনা করছি উপসেট 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4। আচ্ছা, আমরা কি আবার 1 2 3 4 লিখতে পারি না? কেউ যদি আমাকে প্রশ্ন করে, আচ্ছা 1 2 3 4 এর উপসেট দ্বারা কয়টা উপসেট লেখা যায়? আমি 1 2 3 লিখলাম, 2 4 লিখলাম, 3 লিখলাম, ফাঁকা সেট লিখলাম। আচ্ছা, কেউ যদি বলে, আচ্ছা ঠিক আছে 1 2 3 4 দ্বারা তো 1 2 3 4 দ্বারাও একটা সেট লেখা যায়, তো এটা কি হবে? তো এটাও কিন্তু এটার কি সেট? উপসেট। আচ্ছা বলো তো, এই উপসেট আর এই যে মূল সেট, দুটোর উপাদান সংখ্যা কি সমান নাকি কম বেশি আছে? সমান না? অবশ্যই সমান এখানে, ঠিক আছে। বাকিগুলো দেখো যে কম, এখানে 3টা, এখানে 2টা, এখানে নাই, এখানে কি একটা, ঠিক আছে। তাহলে দেখো, এই উপসেট আর এই উপসেটের সংখ্যা সমান, হ্যাঁ, যদি সমান হয় তখন সে কি হবে না? প্রকৃত উপসেট হবে না। উপসেট হবে কি? মিনিমাম একটা উপাদান, মানে অবশ্যই কম হবে, 1টা 2টা 3টা 4টা 5টা কম হতে পারে, ঠিক আছে, কিন্তু সমান হতে পারবে না। তাহলে উপসেটগুলোর মধ্যে যেই সকল উপসেটের উপাদান সংখ্যা মূল সেট থেকে ছোট বা কম, ওই উপসেটগুলোকে বলা হয় কি সেট? প্রকৃত উপসেট। যেমন মনে করো একটা সেট হচ্ছে 1 3 5 7, আর আরেকটা সেট হলো
1 3 5। তাহলে আমরা কি বলতে পারি, এই যে এই সেটের একটি প্রকৃত উপসেট হচ্ছে কত, 1 3 5। ঠিক আছে, এখন অনেক সময় পরীক্ষায় আসে যে একটি সেটের প্রকৃত উপসেট সংখ্যা কয়টি। মনে রাখবা, একটা সেট থেকে তুমি যতগুলো উপসেট বের করবা তার চেয়ে একটা কম হবে প্রকৃত উপসেট। যেমন আমার এখানে কয়টি উপাদান আছে, এখানে আমার এখানে এর যে একটি সেট, এ সেটের মধ্যে উপাদান আছে কয়টি, 4টি। এখন আমাকে যদি প্রশ্ন করতো যে এ দ্বারা কয়টি উপসেট তৈরি করা যাবে, তাহলে একটা সূত্র বিষয় আছে। সূত্রটা কি, যে 2 এর পাওয়ার যতগুলো উপাদান ঠিক তত হবে। ঠিক আছে, 2 সবসময় কিন্তু 2ই আনতে হবে। 2 এর পাওয়ার হবে উপাদান সংখ্যা। তো উপাদান সংখ্যা কয়টি, 4টি, 4, তাহলে কত হয়, 16। তাহলে আমাদের এ সেটের উপসেট সংখ্যা হবে কয়টি, 16টি। একটি কমও হবে না, একটি বেশিও হবে না, তুমি 17টি লিখতে পারবে না। ঠিক আছে, তাহলে টোটাল হবে কয়টি, 16টি। এখন আমাকে যদি বলে প্রকৃত উপসেট কয়টি, তাহলে একটি কম হবে, আর প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2n-1। এই সূত্র অনুসরণ করতে হবে। এটা হচ্ছে 2n, যেখানে n-কে বলা হচ্ছে উপাদান সংখ্যা। বুঝতে পেরেছি, এই n মানে হচ্ছে কি, উপাদান সংখ্যা। এখানে উপাদান কয়টা, 1টা 2টা 3টা 4টা, 4। তাহলে দেখো আমি 4 বসাইছি। তাই 2^4-কে কত লিখতে পারি আমরা, 16 লিখতে পারি। ঠিক আছে, আর যখনই আমরা একটা কমে দেবো কয়টা হবে, 15টি হবে। এর মানে প্রকৃত উপসেট সংখ্যা বের করার জন্য আমাদের কি করতে হবে, টোটাল উপসেট থেকে একটি বাদ দিতে হবে। বাদ দিয়ে যেটা হবে এটা হচ্ছে প্রকৃত উপসেট। আচ্ছা মনে করো এখন তোমাকে যদি বলে এ সমান সমান MNP। আচ্ছা এখন প্রথম প্রশ্ন বলো তো, এখন উপসেট সংখ্যা কয়টা হবে প্রিয় শিক্ষার্থীরা, কমেন্টসে একটু জানিয়ে দাও। আচ্ছা আমি এখন বলে দিতেছি, মিলিয়ে নাও। কি হবে, 2^2 কিউব। ঠিক আছে, 2 কিউব হবে, যেহেতু 3টি, 2 কিউব। তো 2 কিউব হলে কত হয়, 8। তাহলে উপসেট হবে কয়টা, 8টা। আচ্ছা এখন আমি তোমাকে যদি বলি প্রকৃত উপসেট কয়টা, আশা করি বুঝতে পেরেছি আমরা। 8 - 1 মানে কয়টা, 7টা। তাহলে 7 হবে প্রকৃত উপসেট সংখ্যা, আর 8 হবে উপসেট সংখ্যা। বুঝতে পেরেছি আমরা। এই হচ্ছে আমাদের উপসেট এবং প্রকৃত উপসেটের ধারণা। পরবর্তীতে আসতেছে আমাদের সার্বিক সেট। সার্বিক সেট, যেটাকে আমি বলি বস সেট। বস, আমি একটু মজা করলাম, কারণ পড়ার মধ্যে যদি আমরা আনন্দ নিয়ে আসি তাহলে পড়া পড়তে মজা লাগে। এই জন্য মাঝে মধ্যে একটু ফান আকারে পড়া পড়বো আমরা। ঠিক আছে, বস কেন বস আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। সার্বিক সেট, সার্বিক সেট জিনিসটা কি, সার্বিক কথার অর্থটা হচ্ছে মানে সব, সম্পূর্ণ। ঠিক আছে, সার্বিক সমার্থক শব্দ। এখন একটি প্রশ্নে যতগুলো সেট থাকবে, যে শিক্ষার্থীরা কথাটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। একটি প্রশ্নে যতগুলো সেট থাকবে সবগুলো সেটকে একসাথে করলে যে সেটটি হবে ওইটাই সার্বিক সেট। প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছি কিনা বলো। একটি প্রশ্নের মধ্যে কিন্তু বলছি আমি, কিন্তু বলি নাই যে একটি সেটে। একটি প্রশ্ন, মনে করো তোমার পরীক্ষায় একটি প্রশ্ন আসছে সেট বিষয়ক, এই প্রশ্নে যতগুলো সেট থাকবে, মনে করো 2টা সেট আছে, 3টা সেট, 4টা সেট, 5টা সেট, যতগুলো সেট থাকবে সবগুলো সেটকে যদি একসাথে করি আমরা, তখন যতটি যে সেটটা তৈরি হবে ওই সেটটাকে বলা হয় সার্বিক সেট। সহজ ভাষায় বলে দিলাম। তাহলে বলো তো, কোন একটি কোম্পানিতে অনেক স্টাফ, অনেক সেক্টরে কিন্তু অনেকেই চাকরি করে, অনেক কর্মকর্তা কর্মচারী অনেকে চাকরি করে, কিন্তু বস কয়জন হয়, একজনই কিন্তু হয়। বুঝতে পেরেছি আমরা। তাহলে একটা কোম্পানির সবাই কার অধীনে থাকে, একজন বসের অধীনে থাকে। ঠিক আছে না, সবাইকে মিলালে তো একজন আসে বস। তাহলে ঠিক একই রকম ভাবে সব সেট মিলালে যেটা হয় এটাই হচ্ছে সার্বিক সেট, মানে বস সেট। বুঝতে পেরেছি। মনে করো তোমার একটি প্রশ্নে আছে 1 2 3 একটি সেট, আরেকটি আছে 2 4 6, আরেকটি সেট আছে 2 7 8। ঠিক আছে, এখন যদি তোমাকে আমি বলি এই যে প্রশ্নের মধ্যে যে 3টে সেট আছে, তাহলে তোমার সার্বিক সেট কত হবে, এই সবগুলো সেট যা মিলালে যা হবে তাই। 1 2 3 4 6 7 8, এই হচ্ছে আমাদের সার্বিক সেট। বুঝতে পারছি কিনা, দেখো 1 2 3 1 2 3 4 4
4 দিলাম, 6 6 7 8। কোনো সেট কি বাকি আছে, কোনো উপাদান বাকি আছে? সবগুলো আমি একবার লিখেছি। তাহলে এটা হচ্ছে এই 3টি সেটের সার্বিক সেট। বুঝতে পেরেছি আমরা? সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। মানে সার্বিক কথাটার ইংলিশ হচ্ছে ইউনিভার্সাল। ঠিক আছে? তো ইউনিভার্সালের আদক্ষর ইউ দ্বারা কি করা হয়? তাকে প্রকাশ করা হয়। যখনই তুমি কোনো সেটে প্রশ্নে ইউ দেখতে পারবা, বড় হাতের ইউ, তাহলে বুঝতে হবে এটা কি সেট? সার্বিক সেট। তারপরে আমরা দেখব পূরক সেট। আমরা আলোচনা করব পূরক সেট নিয়ে। পূরক সেট, যেটাকে আমরা মনে রাখতে পারি বিপরীত সেট নামে। বিপরীত সেট। পূরক সেট মানে কি সেট? বিপরীত সেট। তো একটা আর একটা পরিপূরক আমরা অনেক সময় বলি না, পরিপূরক। এটা কিন্তু বিপরীত মানে কথার সমার্থক শব্দ। তো পূরক সেট মানে কি সেট? বিপরীত সেট। তো বিপরীত বিষয়টা কিন্তু এমন একটি জিনিস টোটালি ব্যতিক্রম হয়। ঠিক আছে? মিল থাকবে না, অমিল হয়। এটাই তো বিপরীত। বিপরীত শব্দ যেমন ভালো, মন্দ। তো ভালোর মধ্যে যে গুণ, মন্দের মধ্যে কি একই গুণ হয়? না, অবশ্যই না। সম্পূর্ণ বিপরীত গুণ হয়। যেমন ভালো কি করে? মানুষের সহযোগিতায় এগিয়ে যায়। আর মন্দ লোক কী করে? মানুষের ভালো কাজে সে বাধা দেয়। সহযোগিতা তো করেই না, তাকে আরও কী করে? ডিস্টার্ব করে, তাকে বিভিন্নভাবে হয়রানি করে। ঠিক আছে না? তাহলে দুইটা কিন্তু ভিন্ন জিনিস। তো পূরক সেট মানে কি সেট? বিপরীত সেট। এখন যদি তোমাকে বলে এ একটি সেট 1 2 3, ঠিক বি তার একটা বিপরীত সেট কি হবে? যে বিপরীত সেটটা হতে পারে এরকম যে 4 5 6। দেখো কোনো উপাদানের কোনো কি থাকবে না? মিল থাকবে না। এটা হচ্ছে পূরক সেট অথবা বিপরীত সেট। তো পূরক সেটকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। তোমরা বইয়ের মধ্যে দেখবা, প্রশ্ন দেখবা, মনে করো একটা সেট, তার উপর একটা সি দেওয়া আছে, যেটাকে বলে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের বাংলায় হচ্ছে পূরক। ঠিক আছে? এই কমপ্লিমেন্টের সি। তাহলে তুমি দেখবা যে কোনো একটি সেটের উপরে সি দেওয়া আছে, অথবা কোনো একটি সেটের উপর দিয়ে একটা দাগ দেওয়া আছে, এটাকে বলে প্রাইম। গণিতের ভাষায় বলে প্রাইম, মানে বিপরীত, বিপরীত মান। ঠিক আছে? মানে এ যদি হয়, আর এ প্রাইম এবং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এ যা, এ প্রাইম কিন্তু তা না, বিপরীত, ভিন্ন কিছু বোঝাচ্ছে এখানে। ঠিক আছে? তাহলে এইভাবে যদি কোনো একটি সেটের উপর সি লেখা থাকে, তাহলে বুঝতে হবে এটা পূরক বা বিপরীত সেট। যদি প্রাইম দেওয়া থাকে, এটাও পূরক অথবা কি সেট? বিপরীত সেট। দুইটার যে কোনো একটা থাকলে আমরা কিন্তু তাকে কি সেট ধরে নেব? বিপরীত সেট ধরে নেব। আর বিপরীত সেটের মানগুলো কেমন হবে? অন্য মানের, অন্য সেটের উপাদান থেকে সম্পূর্ণ কি হবে? ভিন্ন হবে। কোনো মান মিল থাকবে না। এইগুলো আমাদের পূরক সেট অথবা বিপরীত সেট। তারপরে আসতেছে আমাদের সংযোগ সেট। সংযোগ, সংযোগ সেট। সংযোগ সেট মানে কি আমাদের? সংযোগ মানে কি করা? স্থাপন করা না? অবশ্যই স্থাপন করা। এখন মনে করো এ একটা সেট, বি একটা সেট, দুইটাকে যদি আমরা একসাথে করি, তাহলে কি হবে? সংযোগ সেট হবে। মানে সংযোগ স্থাপন করা, সম্পর্ক স্থাপন করা। ঠিক আছে? তো এই সংযোগ সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। সরি, এটা ওয়াই হয়েছে, ইউ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, ইউর মতো। ঠিক আছে? চিহ্ন হচ্ছে ইউ। আর যদি বড় হাতের সার্বিক সেট লিখলে কিন্তু মাথাগুলো কি থাকবে? এভাবে, এভাবে দেওয়া থাকবে। ঠিক আছে? আমরা আলাদা থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ইউ, এই ইউ কিন্তু আলাদা, এটা কিন্তু চিহ্নটা আলাদা। তো এটা হচ্ছে আমরা ইউনিয়নের ইউ আসছে। ঠিক আছে? ইউনিয়ন মানে সংযোগ সেট। তাহলে এ বি যদি দুইটি সেট হয়, তে তার সংযোগ সেট কী হবে? স্থাপন যদি একসাথে করি, একটু আগে যেটা বলছিলাম সার্বিক সেটের ক্ষেত্রে, তো একসাথে করলে কী হবে? 1 2 3 4 5 6। এই দেখো দুইটা সেট আমরা একটা সেট বানিয়ে ফেললাম, মানে সংযোগ করে ফেললাম। তাহলে এই সংযোগ, এটাই হচ্ছে সংযোগ সেট, যেটাকে আমরা কী করি? ইউ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? বা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। তারপর আসতেছে আমাদের ছেদ সেট। ছেদ সেট। ছেদকতার অর্থটা মানে কি? ছেদকতার অর্থ হচ্ছে, মনে করো এ একটা সেট 1 2 3, বি অন্য একটি সেট 2 5 6। আচ্ছা বলো তো, এই দুইটা সেটের মধ্যে কোন মানটা কমন? 2 মানটা কমন না? 2 মানটা কিন্তু কমন। তাহলে এই দুইটা সেট কিন্তু একটা, এই একটা মানের জন্য কি করতে তারা স্পর্শ করছে না? এই একটা জায়গায় এসে তারা কি করছে? স্পর্শ করছে। তো স্পর্শ করাকে কিন্তু গণিতের ভাষায় কি বলে? ছেদ বলা হয়। বুঝতে পেরেছি আমরা? তাহলে এই দুইটা সেট কোন উপাদান দ্বারা ছেদ করছে? তারা 2 উপাদান দ্বারা না?
তাহলে এই যে টু উপাদানটা, এই টু উপাদানটাই হবে দুইটি সেটের ছেদ সেট। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি এ এবং বি এর ছেদ সেট কোনটি, ছেদ সেট হচ্ছে টু, এই সে বিষয়টা। তাহলে ছেদ সেট মানে হচ্ছে যে আমাদের যে উপাদানগুলো থাকবে তার মধ্যে যে মানগুলো কমন থাকবে, মিল থাকবে, ওই মানগুলো নিয়ে যে সেট তৈরি করা হবে ওই সেটটাই হবে ছেদ সেট। এবং এই ছেদ সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে বলা হয় ইন্টারসেকশন। কি বলা হয়? ইন্টারসেকশন। দেখো, সংযোগ সেটকে বলা হয় ইউনিয়ন, আর এই ছেদ সেটকে বলা হয় কি, এই চিহ্নটাকে বলা হয় ইন্টারসেকশন। ঠিক আছে, মানে অন্তর্গত মিল, ইন্টার মানে আমাদের ভিতরগত, ঠিক আছে না, অভ্যন্তরীণ মিল, ইন্টারসেকশন। ঠিক আছে, তাহলে এই যে দেখো, ভিতরে তারা একটা মানের কে সাথে সম্পর্ক আছে, তাহলে এই মানগুলো দ্বারা যদি কোনো সেট তৈরি করা হয় তাকে বলা হয় ছেদ সেট, যেটাকে আমরা ইন্টারসেকশনের এই চিহ্ন দ্বারা কি করতে পারি, প্রকাশ করতে পারি। বুঝতে পেরেছি আমরা? এই গেল আমাদের ছেদ বা ইন্টারসেকশন। তারপরে আছে কি নিঃছেদ। দেখো, অনেক শিক্ষার্থীরাই এই ছেদ সেট এবং নিঃছেদ এই দুইটি সেটকে তারা এক করে ফেলে, মানে গুলিয়ে ফেলে। না, সম্পূর্ণ কথা কিন্তু ভিন্ন। ছেদ সেট আর নিঃছেদ সেট দুইটা কিন্তু এক কথা নয়, দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা। এখন আমরা কিভাবে বুঝবো? দেখো, তাদের গঠনগত মিল কিন্তু নেই। মনে করো এ একটি সেট, এখানে 1 2 একটি সেট, আর হচ্ছে 4 5 একটি সেট। আচ্ছা বলো তো, তাদের মধ্যে কি কোনো মিল আছে? উপাদানের মধ্যে মিল নেই। যদি দুইটি সেটের মধ্যে কোনো মিল না থাকে তখন তাদেরকে বলা হয় নিঃছেদ সেট, মানে তাদের মধ্যে কোনো ছেদ নেই। নিঃছেদ মানে কি, নাই, ছেদ, কোনো ছেদ নেই, কোনো মিল নেই। বুঝতে পেরেছি আমরা? তাহলে ছেদ ও সেট হচ্ছে মিল থাকবে, আর নিঃছেদ মানে কি, মিল থাকবে না। মানে এমন দুইটি সেট বা এমন একাধিক সেট যাদের মধ্যে কোনো উপাদানের কি থাকবে না, মিল থাকবে না, এটাকে বলা হয় নিঃছেদ সেট। বুঝতে পেরেছি আমরা? এই গেল আমাদের নিঃছেদ সেট। তারপর হচ্ছে শক্তি সেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শক্তি সেট, শক্তি সেট আমাদের গাণিতিক ক্ষেত্রে অনেক কাজে লাগবে। শক্তি সেটকে পি দ্বারা প্রকাশ করা হয়। পাওয়ারের শক্তি, যেহেতু পাওয়ার, ইংলিশ শব্দটা হচ্ছে, ওয়ার্ড হচ্ছে পাওয়ার, তাই তার পি নিয়ে আসেছে। যদি তোমরা প্রশ্নের মধ্যে দেখো পি, কোন একটি সেটের আগে যদি পি দেখতে পাও তাহলে বুঝতে হবে এখানে এ এর পাওয়ার সেট বোঝাচ্ছে। তাহলে শক্তি সেট বা পাওয়ার সেটটা আসলে কি? কোনো একটি সেটের যতগুলো উপসেট আছে, আমি আবারও বলি, কোনো একটি সেটের যতগুলো উপসেট থাকবে, এই সবগুলো উপসেট দ্বারা যদি একটি সেট গঠন করা হয় তখন ওই সেটটিকে বলা হয় শক্তি সেট বা পাওয়ার সেট। প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে কিন্তু আমরা উপসেট নিয়ে আলোচনা করেছিলাম। উপসেট কিন্তু আমরা তৈরি করতে পারি। মনে করো 1 2 একটি সেট। এখন তোমাকে যদি বলে এখানে তুমি উপসেট তৈরি করো, আচ্ছা আমি এখানে লিখতেছি 1 2, এই সেটের উপসেট কয়টা হতে পারে? আমরা 1 2 দ্বারা একটা সেট তৈরি করতে পারি, আবার 1 দ্বারা করতে পারি, আবার 2 দ্বারা করতে পারি, আবার আমরা ফাঁকা সেট দ্বারা করতে পারি কিনা বলো তো? আর করা যাবে? আর করা যাবে না। এবং সূত্রটা কি ছিল? 2n। তাহলে 2 যেহেতু এখানে দুইটা উপাদান, তাহলে 2 স্কোয়ার, তো 2 স্কোয়ার কয়টা হয়? কত হয়? 4 হয়। দেখো তো এখানে কয়টা 4 হয়েছে কি, 4টা হয়েছে কিনা? 1টা 2টা 3টা 4টা, দেখো 4টা। তাহলে এই 1 2 এই দুইটি উপাদান দ্বারা যে সেট, এই সেটের উপসেট কয়টি হবে? 4টি হবে। 4টি লিখে ফেললাম, আর বাড়াতে পারবে না তুমি। তে 4টি উপসেট। এই ফাঁকা সেটও এই সেটের উপসেট, এই 2 এই সেটের উপসেট, 1 এই সেটের উপসেট, 1 2 এই সেটের উপসেট। ঠিক আছে, তাহলে বলো তো প্রকৃত উপসেট কয়টা? 3টা, কারণ 4টা থেকে একটা কমে যাবে, 3টা, কারণ এখানে কিন্তু সমান সমান, তাই এটা বাদ। তাহলে 1 2 আর ওরি হচ্ছে আমাদের, বা ফাঁকা সেট হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে শক্তি সেট কোনটা? এই সবগুলো উপসেট মিলিয়ে যদি তুমি একটা সেট তৈরি করো, তা আমরা বলছিলাম সেট তৈরি করলে ফার্স্ট এবং শেষ, প্রথম এবং শেষে কি দিতে হয়? সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। দেখো, সবগুলো উপসেটের দুই পাশে আমি 2টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এটা টোটালটা একটা সেট হয়ে গেল না? এভাবে সবগুলো উপসেটকে নিয়ে যদি একটা সেট গঠন করা হয় তখন তাকে বলা হয় কি সেট? শক্তি সেট বা পাওয়ার সেট। বুঝতে পেরেছি আমরা? এটা হচ্ছে শক্তি সেট এবং উপসেট, পি দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের বিভিন্ন সেট। আমরা যদি এই 9 10 সিলেবাস পর্যন্ত যদি আমরা এই সেটগুলোকে মনে রাখতে পারি তাহলে আমরা সকল সমস্যা এবং সকল ধরনের যে কোনো জব
জবের অথবা আমাদের বিভিন্ন শ্রেণীর যে পরীক্ষাগুলো আছে, ইনশাল্লাহ আমরা নৈর্ভিত্তিক এমসিকিউ অথবা গাণিতিক যে সমস্যাগুলো আছে সমস্যাগুলোর আলোচনা আমরা করতে পারবো খুব ভালোভাবে। তারপর আমরা দেখব যে এই তারপরে সেটের পরবর্তী যে আলোচনাটি হচ্ছে সেটের বিয়োগ। যেহেতু আমরা গণিতে যোগ বিয়োগ করি আমরা, তাহলে সেটের বিয়োগটা কি? যোগ বলতে গেলে স্যার যোগ যোগ আলোচনা না করে বিয়োগ করে ফেলতেছেন। দেখো অলরেডি কিন্তু সংযোগ করে ফেলছি আমরা, সংযোগ, ঠিক আছে, যোগ হয়ে গেছে আমাদের, ঠিক আছে না? তো যোগের আলোচনা এখানেই চলে আসছে। মানে যোগ মানে সেটের যোগ মানেই সংযোগ সেটটা, ঠিক আছে। এখন আমাদের সেটের বিয়োগ বাকি আছে। সেটের বিয়োগটা কি? বিয়োগ কীভাবে করে? মনে করো তোমাকে বলল যে 1 2 3 4 একটি সেট থেকে এই সেটটি কী করতে হবে? বিয়োগ করতে হবে। তার বিয়োগফল কত আসবে? আমরা একটা আলোচনা দেখব ইনশাল্লাহ। এই আলোচনার দ্বারা আমরা অসংখ্য অগণিত এই সেটের বিয়োগের কাজ আমরা করতে পারবো। যখনই তোমাকে এইভাবে দুইটি সেটের বিয়োগ করতে বলবে, একটি সেট থেকে আরেকটি সেট বাদ দেওয়া বা বিয়োগ করতে বলবে, তখন তুমি যে কাজটি করবা, প্রিয় শিক্ষার্থীরা কথাটা কিন্তু মনে রাখতে হবে, সেটের বিয়োগ কিন্তু সম্পূর্ণ ভিন্ন নিয়মে হয়, আমাদের নর্মাল গাণিতিক নিয়মে হয় না। তুমি কি করবা? এইটা যে প্রথম সেট থেকে তুমি দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিবা। দেখো দ্বিতীয় সেটের উপাদান কি কি? 2 এবং 4। তাহলে আমি প্রথম সেট থেকে আমি দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিয়ে দেবো। 2 4 বাদ, 2 4 বাদ দিলে কী থাকতেছে? 1 এবং 3। তাহলে এই 1 3 প্রথম সেটের অবশিষ্ট যে উপাদানগুলো আছে এগুলো হবে আমার কি? উত্তর অথবা আনসার। বুঝতে পেরেছি? বা বিয়োগফল। আচ্ছা আরেকটা সেট আমি দিই, 1 2 4 5, আর আরেকটি সেট হচ্ছে 2 7 8। এখন তুমি প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিয়ে দাও। তাহলে দ্বিতীয় সেটের উপাদানগুলো কী কী আছে? 2 7 8। আর প্রথম সেটের উপাদানগুলো কি? 1 2 4 5। তাহলে আমরা যদি এখন দ্বিতীয় সেটের উপাদান বাদ দিই, শুধু কাকে বাদ দেওয়া যায়? 2কে বাদ দেওয়া যায়, 2। তাহলে কি বাকি থাকতেছে? 1 4 5। আর দ্বিতীয় সেটে কে বাকি থাকতেছে? 7 8। প্রিয় শিক্ষার্থীরা, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ কথা সেটের বিয়োগের ক্ষেত্রে। প্রথম সেট থেকে বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে প্রথম সেটে, তাই হচ্ছে তোমার উত্তর। তোমার দ্বিতীয় সেটে কি অবশিষ্ট আছে কি নাই এটা তোমাকে ভাবতে হবে না। বাদ দেওয়ার পরে প্রথম সেটে বাকি যা থাকবে তাই তোমার উত্তর হবে। আমি আবারও বলতেছি, দ্বিতীয় সেটে কয়টা বাকি আছে কয়টা নাই এটা তুমি দেখার কোনো প্রশ্নই আসে না। শুধু বাদ দেওয়ার কাজটা তুমি করবা। প্রথম সেট থেকে দ্বিতীয় সেটটা বাদ দেওয়ার পর প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে তাই হচ্ছে তোমার উত্তর। তাহলে প্রথম সেটে এখানে কে অবশিষ্ট আছে? 1 4 5। তাহলে 1 4 5 হবে আমার বিয়োগফল, সেটের বিয়োগফল। দেখো আমি কিন্তু 7 8 লিখি নাই। বুঝতে পেরেছি এখন আমরা? এই সে মূল বিষয়। যদি বাদ যায় বাদ দেব, বাদ না গেলে যা প্রথম সেটে থাকবে তাই আমার উত্তর হবে। এখন আমরা কিভাবে প্রকাশ করি? তো মাঝে মধ্যে আমাদের ডাইরেক্ট বিয়োগ চিহ্ন দেওয়া থাকে, মাঝে মধ্যে বিয়োগ চিহ্নের বদলে এই যে স্ল্যাশ যে চিহ্নটা আছে, এই বাঁকা যে চিহ্নটা আছে এই চিহ্নটা দেওয়া হয়। এই চিহ্ন মানেও বাদ দেওয়া। বুঝতে পেরেছি? তাহলে মাঝে মধ্যে আমাদের স্পষ্ট মাইনাস চিহ্ন দেওয়া থাকতে পারে, অথবা এইভাবে বাঁকা চিহ্ন মানে স্ল্যাশ চিহ্নটা দেওয়া থাকতে পারে। বুঝতে পেরেছি আমরা? এই গেল আমাদের সেটের বিয়োগ। এখন দেখব সেটের গুণ। সেটের গুণ, সেটের গুণ মনে করো 1 2 একটি সেট, আর তাকে গুণ করবো আমরা 2 3 সেট দ্বারা। দুইটা সেট গুণ করব। তো গুণ গুণ কীভাবে করে? সেটের গুণ কীভাবে করে? দেখো সেটের গুণ, আমি আবারও বলি, সেটের গুণ কিন্তু নর্মাল গুণের মতো নয়। সেটের গুণ কী করতে হয়? দেখো প্রথম সেটের উপাদান, প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে কী করতে হবে? গুণ করতে। 1 এবং 2 গুণ করলে কি হয়? নর্মাল গুণ করলে 2 একে 2, কিন্তু এখানে কিন্তু এটা করা যাবে না। 1 2, তাহলে গুণ মানে সেট বোঝায় কি? সম্পর্ক। সেটের গুণ মানে কি বোঝায়? সেট সম্পর্ক বোঝায়। তাহলে বুঝতে হবে, যদি সেটের মধ্যে কখনোই বলে যে দুইটি সেটের সম্পর্ক নির্ণয় করো, প্রিয় শিক্ষার্থীরা কথাটা মনোযোগ সহকারে শোনো, যদি কখনোই বলে দুইটি সেটের সম্পর্ক নির্ণয় করো,
তাহলে বুঝতে হবে তোমাকে গুণ করতে বলেছে। বুঝতে পেরেছি আমরা? তাহলে সম্পর্কটা কিভাবে লিখতে হয়? পাশাপাশি লিখতে হয়। নাকি দুইটা সম্পর্ক এক হয়ে যায়? দুইটা লোক কি এক হয়ে যাবে? মনে করো তোমার সাথে তোমার বান্ধবীর সম্পর্ক খুব ভালো। এর মানে কি তোমরা কি এক ব্যক্তি নাকি ২ জন? ঠিক আছে? এখন সম্পর্ক ভালো হলে আমরা কি করি? পাশাপাশি বসি নাকি দূরে বসি? না, পাশাপাশি বসি। তাহলে এটাই কিন্তু মূল বিষয়। তাহলে এখানে সম্পর্ক যদি তৈরি করি এই সেটের সাথে এই সেটের, তাহলে তাদের উপাদানগুলো পাশাপাশি বসবে। তাহলে 1, 2, তো দেখো 1, 2 পাশাপাশি বসে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। যখনই গুণ করবা সেটের গুণ, তখনই ফার্স্ট ব্র্যাকেট হবে। বুঝতে পেরেছি আমরা? মাথায় রাখতে হবে কিন্তু। তারপরে আমরা 1 এর সাথে 2 সম্পর্ক করলাম, ভালো কথা। আচ্ছা 1 এর সাথে কি 3 সম্পর্ক হতে পারে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে। 1, 3, তাহলে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে? আচ্ছা 1 এর সাথে কি আর দ্বিতীয় সেটে কারো সম্পর্ক হবে? হবে না, বাদ। তাহলে কে বাকি আছে দ্বিতীয় সেটে? 2 বাকি আছে। এখন 2 বলতেছে যে আমিও সম্পর্ক করব। তো 2 এর সাথে 2 সম্পর্ক কি হবে? 2, 2, ফার্স্ট ব্র্যাকেট। আবার 2 এর সাথে 3 সম্পর্ক হলে কি হবে? 2, 3। মনে রাখতে হবে প্রথম সেট দ্বারা দ্বিতীয় সেটের সম্পর্ক তৈরি করতে হবে। দ্বিতীয় সেট দ্বারা কিন্তু প্রথম সেটের সম্পর্ক তৈরি করা যাবে না। প্রথম সেটের উপাদান প্রথমে থাকবে, দ্বিতীয় সেটের উপাদান 2 নম্বর থাকবে। মনে থাকবে তো? প্রথম সেটের উপাদান 1 নম্বর, দ্বিতীয় সেটের উপাদান কোথায় থাকবে? 2 নম্বর থাকবে। এভাবে কিন্তু তৈরি করতে হবে। এবং প্রথমে এবং শেষে কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কারণ যেহেতু এটা একটা টোটালটাই একটা সেট। আর গুণ করলে বা সম্পর্ক তৈরি করলে কি চিহ্ন দিতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কেন ফার্স্ট ব্র্যাকেট? এটার একটা কারণ আছে। কারণ ফার্স্ট ব্র্যাকেটের মানগুলো আমাদের চলকের মান কি করে? নির্দেশ করে। যেমন 2টা যদি থাকে তো 2টা চলক, 3টা থাকলে 3টা চলক। ঠিক আছে? তো 2টা থাকলে কি কি চলক? মনে করো এক্স ওয়াই এর 2টা চলকের কথা তোমার অঙ্কে বলছে। তাহলে প্রথমটা হচ্ছে এক্স, তারপরটা হচ্ছে কি ওয়াই। তাহলে এখানে প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে কি ওয়াই। প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই। এখানে প্রথমটা এক্স, দ্বিতীয়টা কি ওয়াই। কখনোই কিন্তু প্রথমটা ওয়াই হবে না, দ্বিতীয়টা এক্স হবে না, কখনোই না। ঠিক আছে? প্রথমটাকে আমরা বাংলাতে বলি বুঝ, আর দ্বিতীয়টাকে বলি কুঠি। বুঝতে পেরেছি আমরা? বুঝ এবং কুঠি। ঠিক এই বুঝ হচ্ছে এক্স এর মান, কুঠি হচ্ছে ওয়াই এর মান। এই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের স্পেশাল একটি বৈশিষ্ট্য। 3টা যদি থাকতো তাহলে এক্স ওয়াই জেড, তাহলে প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, তারপরটা কি হবে? জেড। মনে থাকবে? এই সিরিয়াল কিন্তু মেনটেন করতে হবে। তাই ফার্স্ট ব্র্যাকেটে এসেছে। আচ্ছা যদি এমন থাকতো যে 4, 5 গুণ 3, তাহলে তুমি কি করবা? সবসময় বলি প্রথম সেটের দ্বারা দ্বিতীয় সেটের উপাদানগুলো গুণ করবা। তাহলে 4 এর সাথে 3 যদি তুমি সম্পর্ক করো মানে গুণ করো কি হবে? 4, 3 ফার্স্ট ব্র্যাকেট কমা। আবার 4 এর সাথে 5 এর সাথে 3 গুণ করলে কি হবে? 5, 3। এই হচ্ছে আমাদের সেটের গুণ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সেটের গুণটা আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে আমি সামনে অনেক দূর যেতে পারবো। সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।